আমি একজন ডাক্তার হিসেবে বলছি গুড্ডি, তোমার এখন বাইরে যাওয়াটা উচিত নয়। কোনো ডাক্তারই তোমাকে এই পারমিশন দেবে না। ঘরে তো আমি তোমায় দেখছি। তুমি একটু বোঝার চেষ্টা করো আমার কথাটা। এটা আমি বুঝতে পারবো না গুড্ডি। এখন বাইরে গেলে তোমার নানা রকম ইনফেকশন হয়ে যেতে পারে, এটা তো কাম্য নয়। আমার কিচ্ছু হবে না, তুমি এত চিন্তা করো না। আমি গাড়ি করে যাবো আর গাড়ি করে চলে আসবো। একটু বোঝার চেষ্টা করো। আমার যাওয়ায় যদি একটা মেয়ের জীবন বেঁচে যায় তাহলে কি সেটা লাভের নয়? তুমি যার জীবন বাঁচাতে চাইছো, আমি তো তার জীবন ওভাবে বাঁচাতে চাইছি না। তাই তোমার সঙ্গে আমার কথা মিলবে না। তাই বলছি, তোমার যেরকম মনে হয় তুমি করো, কিন্তু ডাক্তার হিসেবে যদি আমি বলি তাহলে বলবো যে তোমার ওখানে যাওয়াটা উচিত হবে না। সুধাজিৎ, আমাকে এখন যেতেই হবে। সে তো আমি জানি, ডিসিশন ইজ ইয়ার্স। ডাক্তার তোমাকে শুধুমাত্র সাজেস্ট করতে পারে, ডিসিশন দিতে পারে না। জিৎ, গুড্ডি যখন যেতে চাইছেই তাহলে ওকে একা ছাড়িস না, তুই ওকে নিয়ে যা। আমার যাওয়াটা ঠিক হবে না, ওর একা যাওয়াই ভালো। আমি তো ঘুরে এলাম এক্ষুনি। না না, সেরকম কোনো ব্যাপার নয়। তুমি গেলে যেতেই পারো, কিন্তু আমাকে যেতে হবে, আমি শুধু এটুকু জানি। না, তুমি যাও। তুমি যখন একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছ, আমি চাইবো তোমার উদ্দেশ্যটা সফল হোক। আর অন্য কেউ থাকলে তুমি হয়তো সেভাবে কথা বলতে পারবে না অনুজের সাথে। তুমি যাও, তুমি অনুজের সঙ্গে অনেস্ট ওয়ান কথা বললে আমার বিশ্বাস তুমি অনেক ভালোভাবে খুলে কথা বলতে পারবে। সেক্ষেত্রে হয়তো অনুজও তোমার কথা শুনবে। দেখো, আমি তো একবার কথা বলেছি, ও ক্লিয়ারলি আমাকে বলেছে যে ও কোনোভাবে কম্প্রোমাইজ করবে না। এখন আমি যদি আবারও সামনে গিয়ে দাঁড়াই, তখন ব্যাপারটা ঠিক হবে না। মানে ও হয়তো তোমার কথা শুনে রাজি হয়ে যাবে, কিন্তু খারাপ লাগবে। আমার মনে হয় খারাপ লাগবে ওর। তাহলে আমি যাই। তোমার যে আটকানো যাবে না সে আমি জানি। গুড্ডি, অনুজকে যদি কিছু বলার থাকে তাহলে তুমি তো ফোনেও কথা বলতে পারো। আমি বুঝতে পারছি না কি এমন ব্যাপার যে ফোনে বলা যাবে না, কাছে গেলে হবে। মা, কি জিৎ, ভুল কি বললাম আমি তো একদম ঠিক কথাই বললাম। ওকে ওকে ওখানে গিয়ে কেন কথা বলতে হবে? কথা বলতে হবে, আমি তো এতক্ষণ ধরে বললাম আমাকে সামনাসামনি গিয়ে কথা বলতে হবে। আমি সেই জন্যই যাচ্ছি। আমি গাড়ি করে যাবো আর গাড়ি করে চলে আসবো। হ্যাঁ, এই গাড়িটাতে ওঠাই তো তোমার বারণ গুড্ডি। গাড়ির ঝাঁকুনিটা তোমার জন্য ক্ষতিকারক। আমি তো এতগুলো দিন রেস্ট নিলাম মা। আজ এই ঘটনাটা ঘটার পরে, এই ঘটনাটা শোনার পর আমি আর চুপ করে এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। আসলে ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে তো, যতই অন্যায় করুক ওর প্রতি তো একটা মায়া আছে না। আমার মনে হয় ওকে যেতে দাও। ঘরে বসে বসে চিন্তা করলে ওর শরীরের কোনো উন্নতি হবে না। তবে একটা কথা বলবো গুড্ডি, নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করো না। নিয়ম ভেঙে অনুজ কোনো কাজ করবে বলে আমার মনে হয় না, যতটুকু আমি ওকে বুঝেছি। ওকে, ঠিক আছে, যাও তাহলে। তুই যাবি না তাহলে গুড্ডির সঙ্গে? না, আমার আর যাওয়ার কোনো দরকার নেই মা, ও গাড়িতেই যাচ্ছে তো। মা, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে আসবো। কাজ হয়ে গেলে চলে আসবো। মানে কাজ হয়ে যাওয়ার পরে তো ওখানে থাকার আর কোনো প্রশ্ন নেই। কি কাজ হবে তোমার গুড্ডি? কি কাজের কথা বলছো? শিরিনকে রক্ষা করা তোমার কাজ। তুমি কেন বুঝতে পারছো না বলো তো গুড্ডি? হ্যাঁ, শিরিনকে যদি এখন রক্ষা করো, তুমি শিরিনের অন্যায়টাকে যদি ক্ষমা করে দাও, তাহলে তো ও এই অন্যায়টা আবার অন্য কোথাও গিয়ে ঠিক করবে, অন্য কারোর সঙ্গে। কিন্তু ও জানবে যে ও অন্যায় করলেও, হাজারবার অন্যায় করলেও ওকে ঠিক মাফ করে দেওয়া হবে। ও তখন আবার তোমাদের সঙ্গে যোগাযোগ কর। বুঝতে পারছো না এটা? মা, ও কি করবে সেটা ওর ধর্ম, কিন্তু আমার নিজেরও তো একটা ধর্ম বলে ব্যাপার আছে। আমি ছোটবেলা থেকে ওদের বাড়িতে বড় হয়েছে। আমি তো অকৃতজ্ঞ হয়ে যেতে পারি না। আজকে যখন শিরিন দিদির এত বড় একটা বিপদ, হ্যাঁ আমি মানছি ও আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, অনেক কিছু করেছে। আর সেই জন্য অনেকগুলো দিন আমি ফর্মালিটির বাইরে কোনো কথা বলতে পারিনি, কিন্তু যেভাবেই হোক পুরো বিষয়টা আমাকে আটকাতে হবে মা।
অনুষ্ঠানের একটা প্রেস্টিজ জড়িয়ে আছে, আমি আবারও বলবো, লোকজন ছিচি করবে, নানান রকম কথা বলবে, যেভাবে হোক পুরো ব্যাপারটা আটকাতে হবে। সেটা তো সবাই এখনই করছে, সবার সামনেই তো সবকিছু পরিষ্কার হয়ে গেছে। এটা যে ও কেন করলো আমি বুঝতে পারছি না। এইটুকু আড়াল তো ও রাখতে পারতো। আড়াল রাখেনি, বেশ করেছে। অনুজ যে কি করে এরকম একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করলো, এটা এটা ভেবেই আমার অবাক লাগছে। আচ্ছা আমি আসছি। সাবধানে যেও, সাবধানে ফিরো। তোমার ফেরার অপেক্ষায় থাকবো। আর নিজেকে অকারণে উত্তেজিত করো না কুট্টি। আর একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে সবকিছু তোমার হাতে নেই, আমাদের কারো হাতেই নেই। কিছু কিছু ক্ষেত্রে যা ঘটবার তা ঘটেই, কেউ আটকাতে পারে না, কেউ না, কারোর কিচ্ছু করার থাকে না। এক্ষেত্রে যদি তুমি ফেল করো, যদি অনুজ তোমার কথা না শোনে, তাহলে জেদ করে নিয়ম ভেঙে কিছু করতে চেও না। সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে না। আর তুমি তো পুলিশ, পুলিশের উর্দি পড়ো। তোমার কর্তব্য মানুষকে জাস্টিস দেওয়া। এখানে ভিকটিম তুমি বলে তুমি তুমি নিজেকে জাস্টিস দেবে না, অপরাধীকে অপরাধী বলে চিহ্নিত করবে না। মানে এটা কিন্তু কাম্য নয় গুড্ডি, এটা কাম্য নয়। তোমার অনেক বিবেচনা বোধ আছে, তুমি যা ভালো মনে করবে তাই করো। আর যাই হোক, আমি কিছুতেই শিরিন দিদিকে জেলে দেখতে পারবো না যথাচিত। তার থেকে ভালো শিরিন দিদি যেরকম বাড়ি থেকে এসেছিল বাড়িতে চলে যাক, সেটা অনেক বেটার। দেখো কি হয়। চেষ্টা তো করবো, পরেরটা আর আমার হাতে নেই। আমি আসছি। স্যার, 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 কি হয়েছে? স্যার, আস্তে আস্তে আপনার আস্তে সঙ্গে কিছু শান্ত। কথা ছিল। গুড্ডি, তোমার শরীর খারাপ কিন্তু। অসুস্থ শরীরে কেন এসছো তুমি এখানে? আর আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, তুমি কিন্তু অনেক বেশি ওভারডু করে যাচ্ছ, ওভার স্টেপ নিচ্ছ তুমি। তুমি আমার বাড়িতে আসার আগে তোমার পারমিশন নেওয়া উচিত ছিল। অ্যাজ এ বস তোমার কিন্তু আমার কথা শোনা উচিত। স্যার, স্যার, আমার কথাটা একবারের জন্য শুনুন। আপনি কয়েকটা মুহূর্তের জন্য এসব কিছু ছেড়ে দিন। মানে অফিসিয়ালি বস, সিনিয়র, জুনিয়র, আপনি শুধুমাত্র অফিসিয়াল আমার বস নয়, আপনি আমার অনেক দিনের পরিচিত। তাই স্যার, আপনি যে কাজটা করতে যাচ্ছেন প্লিজ বন্ধ করুন। It's my request. দয়া দেখাতে এসেছিস তুই আমাকে এখানে? আমি তোমাকে দয়া দেখাতে আসিনি শিরিন দিদি। অনুজ স্যারের নিজেরও একটা মান সম্মান আছে, আমি কে তোমাকে দয়া দেখানোর? তোর তো খুশি হওয়ার কথা, এতদিনে তোর স্বপ্ন পূরণ হচ্ছে। তোর স্যার নিজে আমার ওয়ারেন্ট ইস্যু করেছে। এরপর আমাকে ধরে নিয়ে মানে থানায় যাবে, তারপর কোর্টে প্রডিউস করবে, তারপর আমার জেল হয়ে যাবে। তুই খুশি তো? মানে তোর তো যুধাজিতও রইলো, অনুজও রইলো, খুশি হয়েছিস তো তুই? তুমি অনেক দিন ধরে এই কথাগুলো আমাকে বলে এসেছো শিরিন দিদি। আজ আর এই কথাগুলো বলো না। এই কথাগুলো বলে অন্তত তুমি নিজেকে ছোট করো না। তোমার সংসারটা যাতে বাঁচে, আমি সেজন্যই এখানে ছুটে এসেছিলাম। আমি চেষ্টা করেছি তোমাকে বাঁচাতে, কিন্তু সেটা আর সম্ভব হলো না, কারণ সেটা তুমি আমাকে করতে দিলে না। দেখো শিরিন, একটু পরে অফিসিয়াল লোকজন চলে আসবে। তোমার যদি রেডি হওয়ার থাকে রেডি হয়ে নাও, চেঞ্জ করার থাকে না। রেডি হওয়ার বা কী আছে, মানে কী বা রেডি হবে আর নতুন করে? আমার কনসার্ন শুধু অন্য জায়গায়। আমি ভাবছি একটু পরেই তো আবার পুবলু চলে আসবে। হাজার হোক তুমি তো পুবলুর মা। তুমি কি খাওয়া দাওয়া কিছু করবে? খাওয়া দাওয়া করে যাবে? খাওয়া দাওয়ার কথা বলছো তুমি আমাকে? মানে এটা কি আমার শেষ খাওয়া নাকি? ফাঁসির আগে আমি... আচ্ছা, তুমি লজ্জা করে না? তুমি ওই মেয়েটার জন্য আমার সাথে এরকম করছো? আমি তো কতবার করে বললাম যে আমি এটা ইচ্ছে বুঝে, মানে ইচ্ছে করে করিনি। অনু, যেটা আমি... শিরিন, আমি যদি এটা বিশ্বাস করতে পারতাম, সব থেকে বেশি খুশি আমিই হতাম। বিশ্বাস করতে পারছি না তো, বুঝতে পারছো তো। আর তাছাড়া দেখো, আমি যদি সত্যি এটা মানতাম যে তুমি এরকম কিছু করোনি, আমি কি এতগুলো স্টেপ নিতাম না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যেটা প্রমাণিত, এই যে ঘটনাটা তুমি ঘটিয়েছো সেটা তো প্রমাণিত। তাহলে এটা নিয়ে কথা বলা লাভ নেই। না, অনুজ, তুমি বুঝতে পারছো না। আমি এরকম কিছু ভেবে করিনি। আমি ভেবেছিলাম যে জীবনদায়ী ওষুধটা খাওয়ালে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি সিরিয়াসলি? হ্যাঁ। এই গল্পগুলো বলে এখন আর কোনো লাভ নেই শিরিন দিদি। আমি তোমাকে ডক্টর ডাকতে বলেছিলাম, তুমি ডাকুনি। আমি বুঝতে পারছিলাম আমি আস্তে আস্তে সিঙ্ক করে যাচ্ছি। সিস্টারও ডাকতে বলেছিলাম, তুমি সেটাও ডাকুনি। তোমার সেদিন আমাকে বলা প্রত্যেকটা কথা আমার আজও কানে বাজে। আমি চাইলেই সেই কথাগুলো স্যারকে বলতে পারতাম, কিন্তু আমি বলিনি, বরং উল্টো কথাটাই বলেছি।